হ্যাঁ স্যার প্রজেক্ট নিয়ে স্যার আর একটু ইনস্ট্রাকশন দিলে ভালো হয় স্যার, মানে পাইথনে অনেকগুলো রিসোর্স পাইছি স্যার, কিন্তু পাইথন তো অত ভালো আমরা পারি না। জাভা দিয়ে স্যার কিভাবে করবো স্যার? যে লাস্ট 2 নাম্বারটা স্যার, মানে একটু হার্ড, ওই যে ফাইল ডিরেক্টরি ওইটা। তোমরা দেখো, এটা তো আমি আসলে আমি বলে দিলে যে তোমরা প্রজেক্ট কিভাবে করবা, তোমরা তো প্রজেক্ট করা হইলো না। দেখো, যেটাই করো এটা তো বুঝে শুনে করতে হবে, তাই না? আমি তো এটাই এতটুকুই বলে দিতে পারি যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলো দিয়ে এগুলো করা যাবে। আর যেহেতু তুমি ইন্টারফেস তৈরি করতে হবে, সো এটা ছাড়া তো আর উপায় নেই, ওপি ছাড়া তো উপায় নেই। স্যার মানে ল্যাবের শুধু কি প্রজেক্টের উপরেই মার্ক দিবেন স্যার? বুঝি নাই। মানে স্যার আপনার ওএস কোর্সের ল্যাবের মার্কটা স্যার শুধু কি প্রজেক্টের উপরেই হবে না এক্সামও নিবেন? প্রজেক্ট আর এটার উপর একটা ভাইবা হবে। আচ্ছা স্যার। ঠিক আছে, দেখো এটা হচ্ছে, এখানে কিছু টার্মিনোলজি আসছিল যেগুলো হচ্ছে যে আমাদের অ্যালগোরিদমে খুবই কাজে লাগবে। যে প্রথমটা ছিল হচ্ছে সিপিইউ ইউটিলাইজেশন। সিপিইউ ইউটিলাইজেশন মানে হচ্ছে যে একটা প্রসেস কতটুকু সিপিইউটাকে বিজি রাখতে পারতেছে, মানে আমাদের টার্গেট হচ্ছে যে প্রসেসগুলো যেন সিপিইউটাকে সবসময় এক্সিকিউট করে, মানে সিপিইউটা যেন সবসময় বিজি থাকে। সিপিইউটাকে কখনো রিল্যাক্স হতে দেওয়া যাবে না, বুঝছো? মানে হার্ডওয়্যারকে কখনো রিল্যাক্স হতে দেওয়া যাবে না, সবসময় দৌড়ের উপর রাখতে হবে তারে, বা সবসময় কাজের উপর রাখতে হবে। সো একটা প্রসেস যত বেশি সিপিইউটাকে বিজি রাখতে পারবে ওইটাই হচ্ছে তার সিপিইউ ইউটিলাইজেশন। বুঝতে পারছো? তো পরেরটা ছিল হচ্ছে থ্রুপুট। থ্রুপুট মানে হচ্ছে এটা ইন টার্মস অফ হার্ডওয়্যারের ক্ষেত্রে বা সিপিইউ এর ক্ষেত্রে, সিপিইউ তো তোমার এক্সিকিউট করতেছে প্রসেস, সিপিইউটাকে এক্সিকিউট করতেছে, সিপিইউ কিন্তু ইউটিলাইজ হইতেছে। তো এটার মানে কি? এটার মানে হচ্ছে সে কোনো না কোনো টাস্ক কমপ্লিট করতেছে, মানে একটা সফটওয়্যার এক্সিকিউট হওয়া মানে কি? সে কোনো না কোনো কাজ করতেছে। সো একটা পার ইউনিট টাইমে বা একটা সার্টেন টাইমে সিপিইউ ইউটিলাইজেশন, সিপিইউটাকে ইউটিলাইজেশন করে প্রসেস যে একটা কাজ কমপ্লিট করতেছে সেটাকে এখানে বলা হচ্ছে থ্রুপুট। বুঝতে পারছো? তোমার একটা সার্টেন টাইমে, ঠিক আছে, একটা সার্টেন টাইমে একটা প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করে যে কাজগুলো করতেছে সেটাকে এখানে বলা হচ্ছে থ্রুপুট। বুঝছো সবাই? তো এরপরে হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে একটা প্রসেস রেডি কিউতে আসার পরে, মানে সে সিপিইউটাকে এক্সিকিউট করার থেকে শুরু করে ফাইনালি হচ্ছে আউটপুট জেনারেট হওয়া আগ পর্যন্ত। আউটপুট জেনারেট কিন্তু এখানে কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে টার্ন অ্যারাউন্ড টাইমে কিন্তু অবশ্যই আমাকে ইনপুট আউটপুট যে ডিভাইস গুলো সেগুলোকে আমাকে ইনক্লুড করতে হবে। অর্থাৎ একটা প্রসেস রেডি কিউতে আসার পরে সেটাকে সিপিইউ ইউটিলাইজেশন হওয়ার থেকে শুরু করে তোমার আউটপুট ইনপুট আউটপুট ডিভাইস গুলাকে অ্যালাউ করা পর্যন্ত যে টাইমটা সে পাস করে সেটাকে এখানে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। বুঝতে পারছো? সো ওয়েটিং টাইম কি? ওয়েটিং টাইম হচ্ছে যে তোমার কাছে যদি অনেকগুলা প্রসেস থাকে, তো আমরা তো অনেকগুলা প্রসেস তো একসাথে সিপিইউটাকে ইউজ করবে না, অনেকগুলা প্রসেস একটা প্রসেস সিপিইউটাকে ইউজ করবে, তাই না? সো আমি যদি আরেকটু বলি যে মানে রেডি কিউতে যতক্ষণ পর্যন্ত একটা প্রসেস থাকে সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে ওয়েটিং টাইম। মানে রেডি কিউতে থাকা মানে কি? রেডি কিউতে থাকা মানে হচ্ছে সে সিপিইউ কে অ্যাডমিট করার জন্য ওয়েট করতেছে, সো ওই টাইমটাকে সে এখানে বলা হচ্ছে যে ওয়েটিং টাইম। বুঝছো? মানে একটা এক বা একাধিক, মানে একটা প্রসেস রেডি কিউতে যতক্ষণ পর্যন্ত থাকবে সেটাকে এখানে বলা হচ্ছে যে রেডি কিউতে যতক্ষণ পর্যন্ত থাকবে সেখানে বলো এই টাইমটাকে বলা হচ্ছে যে তোমার ওয়েটিং টাইম। ঠিক আছে? রেডি কিউতে থাকা মানে কি? রেডি কিউতে থাকা মানে হচ্ছে সে এমন একটা সিচুয়েশনে, মানে যে কোনো সময় সিপিইউটাকে অ্যাডমিট করতে পারে এক্সিকিউশনের জন্য। সো রেডি কিউতে যতক্ষণ পর্যন্ত থাকবে এই টাইমটাকে বলা হচ্ছে ওয়েটিং টাইম। বুঝছো সবাই? সবাই বুঝছো? জি স্যার। ওকে। সো এরপরে ছিল, এরপরে আরেকটা ছিল, এটা হচ্ছে রেসপন্স টাইম। তো রেসপন্স টাইম কি? রেসপন্স টাইম হচ্ছে, একটা মিনিট।
ওকে, সো রেসপন্স টাইমটা কি? রেসপন্স টাইমটা হচ্ছে তোমার একটা প্রসেস এরকম যদি হয় যে কোনো সময় এরকম হয়, দেখো আমাদের কম্পিউটারে যে তোমার প্রসেস কিন্তু ব্যাকগ্রাউন্ডে রান হয়ে যায়, কিন্তু সেই আউটপুটটা আমরা দেখতে মানে ইউজারকে সেই আউটপুটটা জেনারেট করতে একটু লেট হয়। এটা বেসিক্যালি ডিপেন্ড করে হচ্ছে হার্ডওয়্যারের উপরে, মানে আউটপুট হার্ডওয়্যারের উপরে, বুঝছো? এটা কিন্তু প্রসেসের কোনো সমস্যা না, প্রসেস কিন্তু ঠিকই হার্ডওয়্যারটাকে অ্যালাউ করে দেয়। তুমি দেখতে একটু লেট, মানে তোমার কাছে এটা অ্যাপিয়ার হইতে একটু লেট হয়, এটা কিন্তু ওই যে ইনপুট আউটপুট যে ডিভাইস গুলো আছে এগুলো যদি কোনো স্লো থাকে তাহলে এই সমস্যাটা হইতে পারে। তো এরকম যদি কোনো কেস হয় সেই ক্ষেত্রে এই রেসপন্স টাইমটা তখন বোঝা যায়। মানে এটার বিষয়টা হচ্ছে যে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম কি পড়ছিলাম, টার্ন অ্যারাউন্ড টাইমটা হচ্ছে যে একটা প্রসেস রেডি কিউতে যতক্ষণ পর্যন্ত রেডি কিউ থেকে মানে সিপিইউ থেকে যতক্ষণ পর্যন্ত এক্সিকিউট করে, এবং যখন সে হচ্ছে যে ইনপুট আউটপুট ডিভাইস গুলোকে অ্যালাউ করে, অর্থাৎ যখন ইউজার ইনপুট আউটপুট ডিভাইস গুলো সে দেখতে পারে বা ইউটিলাইজ করতে পারে, ওই যে টাইমটা মানে রেডি কিউ থেকে শুরু করে হচ্ছে যে তোমার ইনপুট আউটপুট ডিভাইস গুলোকে অ্যালাউ করার যে টাইমটা, সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আর রেসপন্স টাইমটা হচ্ছে যে প্রথম প্রসেসটা যখন প্রথম রেসপন্স করে, এখানে কিন্তু এই যে আউটপুট যে ডিভাইস গুলো সেগুলো কিন্তু এখানে কনসিডার করা হবে না, বুঝছো? মানে একদম প্রথম যে রেসপন্স করে, প্রথম যে প্রসেস, প্রথম যখন একটা প্রসেস রেসপন্স করবে, এই এই রেসপন্স করতে আসলে তার যে সময়টা লাগে সেই সময়টাকে বলা হচ্ছে এখানে রেসপন্স টাইম, বা সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আউটপুট ডিভাইস বা আউটপুট বা ইনপুট আউটপুট যে অপারেশন গুলো সেগুলো কিন্তু কখনো অ্যালাউ করা হয় না, যেটা করা হয় হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইমে। সো টার্ন অ্যারাউন্ড টাইমে কিন্তু যেটা হয় সেটা কিন্তু এই যে আউটপুট ডিভাইস গুলাতে লিমিটেড থাকে। সো টার্ন অ্যারাউন্ড টাইমে কিন্তু ইনপুট আউটপুট অপারেশনটাকে কনসিডার করা হয়। টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে যে একটা প্রসেস তোমার এক্সিকিউশন থেকে শুরু করে ইউজারকে আউটপুট দেওয়া পর্যন্ত যে সময়টা সেটাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। আর রেসপন্স টাইম হচ্ছে যে একটা প্রসেস যখন প্রথম রেসপন্স করে, ঠিক আছে, আউটপুট জেনারেট করার জন্য প্রথম রেসপন্স করে সেই টাইমটাকে সে মানে যখন সে ওই প্রথম রেসপন্স করার জন্য যে টাইমটা দরকার হয় সেই টাইমটাকে এখানে বলা হচ্ছে রেসপন্স টাইম। সো রেসপন্স টাইমের ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের আউটপুট ডিভাইস কনসিডার করা হয় না, বুঝতে পারছো? বুঝছো? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, সো তো এটা ছিল হচ্ছে গতকালকের ক্লাস, ঠিক আছে? তো আজকে দেখবো হচ্ছে যে একটা শিডিউলিং অ্যালগরিদম যেটার নাম হচ্ছে যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। বলো তো এই নাম দেখে কি বুঝতে পারতেছো? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, এফসিএফএস। পিপো স্যার। তুমি তো দেখে দেখে বলছো নাকি? না স্যার, এটা স্যার আমরা অ্যালগরিদম স্যার করছিলাম। আচ্ছা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এটা বেসিক্যালি হচ্ছে ফিফো পলিসি ইউজ করে, ঠিক আছে? তো ফিফো কিউ বা ফিফো পলিসি যেটাই বলো আর কি, এটা হচ্ছে যে ফিফো পলিসি ইউজ করে। তো ফিফো পলিসিটা কি? ফিফো পলিসি হচ্ছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ আমার কাছে যদি একটা কিউ থাকে, ঠিক আছে, আমার কাছে যদি একটা কিউ থাকে, তো সেই কিউ এর মধ্যে যদি অনেকগুলো জিনিস থাকে তাহলে আমি কোন জিনিসটাকে আমি প্রথমে ঢুকাচ্ছি এবং কোন জিনিসটাকে আমি বের করতেছি। সো যে জিনিসটাকে আমি প্রথমে ইনসার্ট করতেছি, যেমন এই জিনিসটাকে যদি আমি ইনসার্ট করি প্রথমে, সেটাকে আমি প্রথমে আউট করব। তো এই জিনিসটাকে বলা হচ্ছে এখানে ফিফো, মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এইটা বেসিক্যালি যে ডাটা স্ট্রাকচার ফলো করে সেটার নাম হচ্ছে কিউ। তো এরকম ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের একটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের রিয়েল লাইফে, মানে আমরা যখন একটা লাইনে দাঁড়াই তখন কিন্তু যে আগে আসছে সেই কিন্তু আগে যায়, বা যে আগে আসছে সেই কিন্তু আগে সার্ভিস পায়, বুঝতে পারছো? বুঝছো? তো জি স্যার। এটা বেসিক্যালি হচ্ছে ফিফো কিউটাকে ফলো করে বা একটা কিউ কে ফলো করে। সো কিউ মানে কি? কিউ মানে হচ্ছে যে আগে আসবে সে আগে সার্ভিস পাবে, বুঝতে পারছো? তো এখন কথা হচ্ছে আমি যদি এখানে একটা কিউ তৈরি করি, তো এই কিউ এর প্রথম যে এলিমেন্টটা সেই এলিমেন্টটাকে এখানে বলা হচ্ছে হেড, আর লাস্টের যে এলিমেন্টটা সেই এলিমেন্টটাকে বলা হচ্ছে এখানে টেল, বুঝতে পারছো?
বুঝছো? সো আমি যদি এখন সিপিইউ শিডিউলিং এর কথা বলি, সো সিপিইউ শিডিউলিং এর যে পিসিবির কথা কি মনে আছে কারো? জি স্যার। ওকে, তো দেখো পিসিবি কি বলতো? পিসিবি বলতে কি বোঝায়? প্রসেস কন্ট্রোল ব্লক। প্রসেস কন্ট্রোল ব্লক মানে হচ্ছে যে একটা প্রসেস যে তোমার রান করতে তার পিছনের যে জিনিসগুলা লাগে, ঠিক আছে? প্রসেস রান করা মানে কি, প্রসেস একটা প্রসেস ইউটিলাইজ করার জন্য বা একটা প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করার জন্য তার পিছনের যে প্যারামিটার গুলা বা যে ইন্ডেক্স গুলা কাজ করে সবগুলাকে মিলে এটাকে বলা হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লক। সো প্রসেস কন্ট্রোল ব্লকে কি কি থাকে? প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে থাকে হচ্ছে প্রসেস আইডি, প্রসেস স্টেট, ঠিক আছে? তারপরে হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাড্রেস, অ্যাকাউন্টেবিলিটি, ঠিক আছে? অ্যাকাউন্ট ইনফরমেশন হচ্ছে ওই প্রসেসটা কি কি ধরনের সার্ভিস জেনারেট করতেছে বা কি ধরনের কিভাবে এক্সিকিউট করতেছে, তো পুরাই প্রসেসটাকে ট্র্যাক রাখা, বুঝতে পারছো? তো এই যে পিসিবিটা, সেই পিসিবিটা হচ্ছে যে তোমার ওই কিউ এর টেইলে থাকে, টেইলে যোগ করা থাকে, টেইলে অ্যাড করা থাকে, বুঝতে পারছো? মানে আমরা যদি একটা কিউ চিন্তা করি, তাহলে ওই কিউ এর প্রথম এলিমেন্টটাকে আমি বলতেছি হচ্ছে হেড এবং লাস্ট এলিমেন্টটাকে বলা হচ্ছে এখানে টেল। সো আমার কাছে যে পিসিবিটা থাকবে, এই পিসিবিটা বেসিক্যালি টেলের সাথে লিংক করা থাকে এবং তোমার যে তোমার যে প্রসেসটা, সেই প্রসেসটা মূলত আসলে হেডের সাথে লিংক করা থাকে। এই যে তোমার যে প্রসেসটা রান হচ্ছে, সেই প্রসেসটা মূলত আসলে হেডের সাথে লিংক করা থাকে। সো একটা প্রসেস যদি টার্মিনেট হয়ে যায়, তার মানে এই হেডটা, প্রথম হেডটা খালি হয়ে গেল, নেক্সট হেড হবে হচ্ছে তারপরের প্রসেসটা। সো এই প্রসেসর যদি তোমার কিল হয়ে যায় বা টার্মিনেট হয়ে যায়, তাহলে এই হেডটা খালি হয়ে গেল, তাহলে নেক্সট হেড হবে হচ্ছে তারপরের প্রসেসটা। এইভাবে আগাবে আর কি, বুঝতে পারছো সবাই? এভাবে আস্তে আস্তে টেলের দিকে আসবে। সো টেলের দিকে লিংক করা থাকবে হচ্ছে পিসিবি, মানে প্রসেস কন্ট্রোল ব্লক, এবং তোমার প্রতিটা প্রসেস বা প্রসেসের স্টেট গুলো, এগুলো বেসিক্যালি হেডের সাথে লিংক করা থাকবে। সো যখন একটা প্রসেস টার্মিনেট হবে, সেই ক্ষেত্রে হচ্ছে এই হেডটা খালি হয়ে যাবে এবং পরবর্তী যে প্রসেসটা থাকবে সেটার সাথে এই হেডটা লিংক হয়ে যাবে, বুঝতে পারছো? তো এইভাবে মোটামুটি আগাবে আর কি। তো এই জন্য এটাকে বলা হচ্ছে এফসিএফএস বা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অ্যালগোরিদম, শিডিউলিং অ্যালগোরিদম, বুঝতে পারছো? তো এটা ক্লিয়ার সবার? জি স্যার। ওকে, সো এখন আমরা একটা জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা এখানে আসলে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে একটা মানে ড্রব্যাক আছে। এই ড্রব্যাকটা হচ্ছে যে, ড্রব্যাকটা আমি কেন বলতেছি, কারণ এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে এটা একটা শিডিউলিং অ্যালগরিদম, এটা আসলে মূলত আসলে কোনো আইডিয়াল অ্যালগরিদম না, বুঝতে পারছো? তো আইডিয়াল অ্যালগরিদম না কেন? কারণ অনেকগুলো ড্রব্যাক আছে, তার মধ্যে আমি একটা ড্রব্যাক এখানে পয়েন্ট আউট করার চেষ্টা করছি। সেই ড্রব্যাকটা হচ্ছে যে তার যে এভারেজ ওয়েটিং টাইম সেটা অনেক লং, বুঝছো? সেটা কিন্তু অনেক লং হয়, এভারেজ যে ওয়েটিং টাইম সেটা কিন্তু অনেক লং হয়। আচ্ছা, এখন আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা এখানে আমরা আসলে লাস্ট ক্লাসে পড়ছিলাম যে এখানে ওয়েটিং টাইম, ঠিক আছে? সো এই ওয়েটিং টাইমটা কি কেউ একজন বলতে পারবা যে ওয়েটিং টাইমটাই আমি এখানে কি মিন করছিলাম? আর একটা ডাটা, একটা প্যাকেট ট্রান্সফার হইতে মানে একটা প্যাকেট ট্রান্সফার একটা প্যাকেট ট্রান্সফার হওয়ার মানে মধ্যখানে সময়টা স্যার। ওকে, এই ওয়েটিং টাইমটা ছিল যে তোমার অনেকগুলো প্রসেস যদি তোমার রেডি কিউতে থাকে। সো রেডি কিউতে থাকা মানে কি? রেডি কিউতে থাকা মানে হচ্ছে যে সে হচ্ছে যে কোনো সময় সিপিইউটাকে অ্যাডমিট করতে পারে, মানে সে যে কোনো সময় সিপিইউটাকে ইউটিলাইজ করতে পারে। সো একটা প্রসেস সে হচ্ছে যে, ধরো এটা হচ্ছে তোমার সিপিইউ, হ্যাঁ, এটা হচ্ছে তোমার অনেকগুলা প্রসেস, ঠিক আছে? ধরো এখানে 3টা প্রসেস আছে, প্রসেস 1, প্রসেস 2, প্রসেস 3। সো এখন একটা প্রসেস হচ্ছে যে, এই যে আমি এফসিএফএস এর কথা বলতেছি, মানে কিউ এর কথা বলতেছি। সো ধরো এই প্রসেসটা আগে আসছে, এই প্রসেসটা আগে আসছে, এই প্রসেসটা পরে আসছে, হ্যাঁ, এটা আগে আসছে, এটার পরে আসছে, আর 3 নাম্বার যে প্রসেসটা এটা আরো পরে আসছে, ঠিক আছে? সো এখন এফসিএফএস এর কথা যদি বলি, তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে যতক্ষণ না পর্যন্ত সে কি করতেছে, এক্সিকিউশন শেষ করতেছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু 2 এবং 3 যে প্রসেস গুলা, 2 নাম্বার এবং 3 নাম্বার যে প্রসেস গুলো, সেগুলো কিন্তু ওয়েট করতেছে। সো তোমার একটা অ্যালগোরিদম বা তোমার একটা শিডিউলিং অ্যালগোরিদম কখনো এটা একটা আইডিয়াল অ্যালগোরিদম না, যদি
সেইখানে অনেকগুলো প্রসেসকে একটা লং টাইম ওয়েট করতে হয়, তাইলে কিন্তু এই অ্যালগোরিদম গুলা একটা ভালো কোনো বা আইডিয়াল কোনো অ্যালগোরিদম না। বুঝতে পারছো? বুঝছো? সো এটা একটা প্যারামিটার, মানে তোমার অ্যালগোরিদম গুলো আসলে ইফিশিয়েন্ট কিনা বা তোমার যে শিডিউলিং অ্যালগোরিদম ইউজ করতেছো সেটা আসলে তোমার ইফেক্টিভ কিনা বা ভালো কিনা বা আইডিয়াল কিনা, সেটা ডিপেন্ড করার একটা প্যারামিটার হচ্ছে এইটা, যে তুমি কত একটা প্রসেসের জন্য ওয়েটিং, প্রসেসকে অবশ্যই ওয়েট করতে হবে, কারণ আমরা তো যেহেতু আমাদের সিপিইউ একটা, সো আমরা একটা সিপিইউ তে অনেকগুলো প্রসেসকে আমরা অ্যাক্সেস করতে পারবো না বা অ্যালাউ করতে পারবো না, কিন্তু এমন একটা টাইম, এমন একটা ওয়েটিং টাইম তাদেরকে দিতে হবে যেন সেটা মিনিমাম হয় বা যেন সেটা অপটিমাম হয়। বুঝতে পারছো বিষয়টা? তো যদি আমরা সেই অপটিমাম ওয়েটিং টাইম আমরা যদি জেনারেট করতে পারি, তাহলে আমি বলতে পারবো যে আমার এই যে শিডিউলিং অ্যালগোরিদমটা সেটা অবশ্যই একটা ভালো বা সেটা একটা আইডিয়াল শিডিউলিং অ্যালগোরিদম। বুঝতে পারছো? যদি ওয়েটিং টাইম গুলা খুবই বেশি হয় প্রসেস গুলার জন্য, বা আমাদের এই প্রসেস গুলাকে যদি আমরা এমন ভাবে ম্যানেজ করি যেন তাদের ওয়েটিং টাইম গুলা যদি অনেক বেশি হয়, সেক্ষেত্রে তোমার এই শিডিউলিং অ্যালগোরিদম গুলা কিন্তু খুব একটা ভালো বা খুব একটা আইডিয়াল অ্যালগোরিদম না। তোমরা কি বুঝতে পারছো? বুঝছো? তো এটা হচ্ছে তোমার বেসিক্যালি তোমার হচ্ছে একটা অ্যালগোরিদম ভালো কি ভালো না বা একটা শিডিউল অ্যালগোরিদম গুলা কতটুকু ইফেক্টিভ সেটা জাজ করার একটা প্যারামিটার। বুঝতে পারছো? বুঝছো সবাই? ওকে, সো এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তোমার এখন যেটা হচ্ছে যে এফসিএফএস যদি আমরা ফলো করি, সো এফসিএফএস আসলে এটা আমরা দেখতে যাচ্ছি যে এটা কি আসলে ভালো অ্যালগোরিদম কিনা। সো এটা তো বেসিক্যালি এটা একটা খুব একটা ভালো অ্যালগোরিদম না। সো এই ভালো অ্যালগোরিদম না হওয়ার পিছনে অনেকগুলো প্যারামিটার আছে, তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে এইটা, যে তার যে এভারেজ ওয়েটিং টাইম সেটা কিন্তু প্রতিটা প্রসেসের জন্য অনেক লং হয়। তো কিভাবে লং হয় এটা আমরা একটু দেখবো। এই তোমরা কি বুঝছো এই পর্যন্ত, নাকি কারো কোনো কোয়েশ্চেন আছে? বুঝছি স্যার। ওকে, সো এফসিএফএস কেন এত, মানে তার ওয়েটিং এভারেজটা, মানে ওয়েটিং টাইমের যে এভারেজটা সেটা কেন লং হয় সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি। তো আমাদের কাছে ধরো এখানে তিনটা প্রসেস আছে, হ্যাঁ, তো তিনটা প্রসেস সেটা হচ্ছে যে জিরো টাইম থেকে শুরু করছে। তো প্রথম প্রসেসটা জেনারেট হচ্ছে পি ওয়ান এর, আচ্ছা এই বার্স্ট টাইম মানে কি, কেউ কি বলতে পারবে বার্স্ট টাইম মানে কি? আচ্ছা, বার্স্ট টাইম মানে হচ্ছে যে যেমন ধরো হচ্ছে পি ওয়ান হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে, এখানে পি ওয়ান প্রসেস বলতে এটা তার আইডি। বুঝছো? আমরা পড়ছিলাম মনে আছে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে যে প্রতিটা প্রসেসের একটা ইউনিক আইডি থাকবে। তো এখানে পি ওয়ান মানে আমি ধরে নিচ্ছি এটা একটা প্রসেস আইডি। বুঝতে পারছো? তো এটা একটা প্রসেস আইডি। সো এই পি ওয়ান এর বাস টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড। 24 মিলি সেকেন্ড মানে হচ্ছে সে 24 মিলি সেকেন্ড পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করবে, মানে তার কমপ্লিশন টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড, এবং সে 0 মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে, তার মানে একদম প্রথম প্রসেস তোমার কম্পিউটার যখন রান করাবা তখন একদম প্রথম প্রসেস হচ্ছে পি ওয়ান। বুঝতে পারছো? সেটা একদম 0 মিলি সেকেন্ড থেকে শুরু হয়েছে, এবং তার বাস টাইম হচ্ছে 24। বাস টাইম 24 মানে কি? বাস টাইম 24 মানে হচ্ছে তার যে এক্সিকিউশনটা, সেই এক্সিকিউশনটা কমপ্লিট হতে তার পুরা ওই যে 24 মিলি সেকেন্ড টাইম লাগছে, মানে 24 মিলি সেকেন্ড পর্যন্ত সে সিপিইউটাকে ইউটিলাইজ করছে, বা সিপিইউটাকে ইউটিলাইজ করার তার টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, সো এর সেকেন্ড প্রসেস আরেকটা নিলাম, ওই প্রসেসের বাস টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড, এবং থার্ড যে প্রসেস পি থ্রি এর বাস টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড। এখন কথা হচ্ছে যে আমরা যদি আমাদের কাছে যদি এই তিনটা হচ্ছে যে প্রসেস থাকে, সো আমরা যদি এরকম ভাবে সাজাই, মানে এরকম ভাবে যদি অর্ডার করি পি1 পি2 পি3, তাহলে আমরা একটা গান চার্ট তৈরি করতে পারি। গান চার্ট মানে কি বলতো? তো গান চার্ট মানে হচ্ছে যে একটা চার্ট যেটা দিয়ে আমরা বুঝতে পারবো যে প্রতিটা প্রসেস কতটুকু পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করছে বা কেমন টাইম পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করছে। পাশাপাশি আমরা এই গান চার্ট থেকে এটাও জানতে পারবো যে তার ওয়েটিং টাইমটা কি, মানে কতটুক একটা প্রসেস কতটুক টাইম ওয়েট করছে সিপিইউটাকে ইউটিলাইজ করার জন্য, সে কতটুকু টাইম ইউজ করছে সেটাও কিন্তু এই গান চার্ট থেকে বোঝা যাবে আর কি। জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, মানে তোমার এই প্রসেস গুলা কতটুকু সিপিইউটাকে ইউটিলাইজ করছে তার একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা একটা অ্যাবস্ট্রাক্ট ভিউ বলতে পারো আর কি। বুঝতে পারছো? এটাই মূলত আসলে একটা গান চার্ট।
সো আমরা যদি একটা গান চার্ট তৈরি করি তাহলে দেখো আমাদের অর্ডারটা কি, আমাদের অর্ডারটা হচ্ছে প্রথমে P1 প্রসেস জেনারেট হবে, তারপর হচ্ছে P2, তারপর হচ্ছে P3। সো P1 যদি জেনারেট হয় তাহলে দেখো P1 কিন্তু শুরুতেই এক্সিকিউট হবে, তাকে কিন্তু কোনো ধরনের ওয়েট করতে হবে না, মানে অন্য একটা প্রসেসের ইউটিলাইজেশন বা এক্সিকিউশন কমপ্লিট না হওয়া পর্যন্ত তাকে কিন্তু ওয়েট করতে হবে না। কেন? কারণ তার অ্যারাইভাল টাইম হচ্ছে 0। বুঝতে পারছো? মানে সিপিইউ তে বা রেডি কিউতে অ্যারাইভাল টাইম হচ্ছে তার 0। বুঝছো? সো আমরা এটা 0 থেকে শুরু হয়েছে এবং এটা কতটুকু পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করবে 24 মিলি সেকেন্ড। সো 0 প্লাস 24 এই এতটুকু পর্যন্ত হচ্ছে যে সে P1 প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করবে। হ্যাঁ, বুঝতে পারছো? বুঝছো? সো 24 মিলি সেকেন্ড পর্যন্ত যখন সে কাজ করা শেষ করবে, তারপরে হচ্ছে যে আমরা পরের প্রসেসটা হচ্ছে P2, তখন সে P2টা সিপিইউটাকে ইউটিলাইজ করা শুরু করবে। তো তাইলে P2 এর ওয়েটিং টাইম কত বলতে পারবা? P2 কতক্ষণ পর্যন্ত ওয়েট করতে হয়েছে? মানে P2 তো হচ্ছে দেখো এখানে 24 মিলি সেকেন্ড, মানে 24 মিলি সেকেন্ডে গিয়ে হচ্ছে P1 তার এক্সিকিউশন শেষ করছে, প্রথম প্রসেস তার এক্সিকিউশন শেষ করছে, তাহলে সেকেন্ড প্রসেস কিন্তু এখান থেকে শুরু করবে। তো সেকেন্ড প্রসেস যদি এখানে, কারণ আমরা 0 থেকে এটা শুরু করছি এবং আমরা জানি না, মানে আমরা ধরিয়ে নিছি যে P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে যখন P1 এর এক্সিকিউশন শেষ হবে ঠিক তখনই P2 এর অ্যারাইভাল টাইম। বুঝতে পারছো? অ্যারাইভাল টাইম মানে হচ্ছে যে কখন শুরু করবে, কখন এক্সিকিউশন শুরু করবে, আর বাস টাইম মানে হচ্ছে সে সিপিইউটাকে কতটুকু পর্যন্ত কত টাইম পর্যন্ত ইউটিলাইজ করতেছে, টোটাল কমপ্লিশন টাইম। বুঝতে পারছো? মানে কত টাইম পর্যন্ত সে সিপিইউটাকে ইউটিলাইজ করতেছে। আর অ্যারাইভাল টাইম হচ্ছে যে তোমার একটা প্রসেস কখন, মানে শুরুতে কোন টাইমে সে সিপিইউটাকে এক্সিকিউট করা শুরু করবে, কোন টাইমের মধ্যে সে সিপিইউটাকে এক্সিকিউট করা শুরু করবে। আর বাস টাইম হচ্ছে সে কতটুক টাইম পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করলো। বুঝতে পারছো? সো আমি P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে তার একদম শুরু থেকে সে সিপিইউটাকে ইউটিলাইজ করবে। তো যেহেতু আমরা P2 এর কোনো অ্যারাইভাল টাইম জানি না, সো আমরা ধরে নিব যে যখনই P1 তার এক্সিকিউশন শেষ করবে ঠিক তারপরেই P2টা তার এক্সিকিউশন শুরু করবে, এখানে কোনো ধরনের গ্যাপ হবে না। বুঝতে পারছো? কোনো ধরনের টাইমের কোনো গ্যাপ হবে না। তাই বুঝছো? বা সিপিইউ কিন্তু আইডিয়াল অবস্থায় যাবে না। বুঝতে পারছো সবাই? তো সিমিলারলি P3 এর ক্ষেত্রেও যে যেহেতু আমরা জানি না যে P3 এর অ্যারাইভাল টাইম কি, তো সেই ক্ষেত্রে কিন্তু আমি ধরে নিব যে P2 প্রসেস যখন তার এক্সিকিউশন শেষ করবে ঠিক তার পরবর্তীতে, মানে ইমিডিয়েটলি P3 কিন্তু তার এক্সিকিউশন শুরু করবে। বুঝতে পারছো? তো এইটা হচ্ছে মূলত আর কি কথাটা আর কি। তোমরা এই পর্যন্ত বুঝছো সবাই? সবাই বুঝছো? হ্যালো? জি স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে P1 এটা 0 থেকে শুরু করছে এবং তার বার্স টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে 24তম মিনিটে বা 24তম মিলি সেকেন্ডে গিয়ে তার এক্সিকিউশন শেষ করছে। সো P2 এর অ্যারাইভাল টাইম কি? সো P2 এর অ্যারাইভাল টাইম যেহেতু আমরা জানি না, সো আমরা ধরে নিব যে P2 যখন তার এক্সিকিউশন শেষ করবে ঠিক তার ইমিডিয়েট পরেই হচ্ছে P2 তার এক্সিকিউশন শুরু করবে, মানে সিপিইউ ইউটিলাইজেশনটাকে সে শুরু করবে। সো P2 এর টোটাল টাইম তাহলে কত? টোটাল টাইম হচ্ছে যে 24 প্লাস 3 27, যেহেতু আমি এটা FCFS এর কথা বলতেছি। বুঝতে পারছো? মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এর কথা বলতেছি। সো এটা 20, মানে টোটাল টাইম হচ্ছে কি 24 প্লাস 3 ইকুয়াল টু 27। ঠিক আছে? সো নেক্সট হচ্ছে P3। সো P3 এর বাস টাইম হচ্ছে 3 মিলি সেকেন্ড, অর্থাৎ আর P3 এর অ্যারাইভাল টাইম যেহেতু আমরা জানি না, সো আমি ধরে নিচ্ছি যে P2 যখন তার কাজটা শেষ করবে, যে সময়ের মধ্যে তার কাজটা শেষ করবে ইমিডিয়েট পরেই P3 তার এক্সিকিউশনটা শুরু করবে। সো P3 এর এক্সিকিউশন তাহলে টোটাল টাইম কত আসতেছে? টোটাল টাইম হবে 27 প্লাস 3 ইকুয়াল টু 30। তার মানে এইটা হচ্ছে আমার তিনটা প্রসেস মিলিয়ে হচ্ছে টোটাল টাইমটা, মানে ওই টাইমের মধ্যে আমার তিনটা প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করছে। বুঝতে পারছো? এখন কথা হচ্ছে আমি যদি ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রসেসের ওয়েটিং টাইমের কথা চিন্তা করি তাহলে এটা কিভাবে হবে বলো তো? প্রথমে বলো যে P1 এর ওয়েটিং টাইম তাইলে কত বলতে পারবা? P1 এর ওয়েটিং টাইম কত? ওয়েটিং টাইম মানে ওয়েটিং টাইম মানে হচ্ছে একটা প্রসেস রেডি করতে কতক্ষণ ধরে ওয়েট করতেছে অন্য একটা প্রসেসে কাজ শেষ হওয়া পর্যন্ত।
বা ইউটিলাইজেশন বা এক্সিকিউশন শেষ হওয়া পর্যন্ত। তো তোমরা একজন বলো যে P1 এর ওয়েটিং টাইম কত তাইলে? পারবা না? স্যার 0 হবে না? হ্যাঁ এক্স্যাক্টলি, P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 0। কেন 0? কারণ P1 কে কিন্তু অন্য একটা প্রসেসের কমপ্লিট হওয়ার বা কমপ্লিশন হওয়ার আগ পর্যন্ত কিন্তু তাকে ওয়েট করতে হয় না। সো সে একদম 0 থেকে শুরু করছে, তার মানে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 0। বুঝতে পারছো? সবাই বুঝছো এখন? তাই সবাই বুঝছো? জি স্যার। তাহলে এখন বলো যে P2 এর ওয়েটিং টাইম কত? 24 স্যার। এক্স্যাক্টলি, P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 24। কেন না? কারণ হচ্ছে কি, কারণ P1 তার টোটাল এক্সিকিউশন শেষ করতে টাইম লাগছে 24। সো ইমিডিয়েট পরেই হচ্ছে P2 এর কাজ, P2 তার এক্সিকিউশন শুরু করছে। তাইলে P2 এর টোটাল ওয়েটিং টাইম কত আসতেছে? P2 এর টোটাল ওয়েটিং টাইম আসবে 24, কারণ সে 24 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করছে যতক্ষণ না P1 এর এক্সিকিউশন শেষ হয়। বুঝতে পারছো? আর P3 এর ওয়েটিং টাইম কত হবে? 27। এক্স্যাক্টলি, P3 এর ওয়েটিং টাইম হবে 27। কেন? কারণ হচ্ছে P3 কিন্তু P2 এবং P1 দুইটার এক্সিকিউশন শেষ হওয়ার আগ পর্যন্ত সে ওয়েট করছে। বুঝতে পারছো? তো তো তোমরা সবাই বুঝছো নাকি? তো এখন যদি আমি যদি এখন এভারেজ ওয়েটিং টাইম বের করতে যাই, তাহলে দেখো P1 এর ওয়েটিং টাইম আসবে 0, কারণ তাকে একদম শুরুতেই সে সিপিইউ কে অ্যাসাইন করে ফেলছে, তাকে কোনো ধরনের ওয়েট করতে হয় না। সো P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 0। P2 হচ্ছে যে P1 এর বার্স্ট টাইম ছিল হচ্ছে 24 মিলি সেকেন্ড, তার মানে হচ্ছে P1 যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ করতেছে বা এক্সিকিউশন শেষ করতেছে ততক্ষণ পর্যন্ত P2 কিন্তু তাকে ওয়েট করতে হবে। সো সেই ওয়েটিং টাইম হচ্ছে 24 মিলি সেকেন্ড। সিমিলারলি P3 এর ক্ষেত্রে ওয়েটিং টাইম কত হবে? 27, কারণ P3 আবার এই দুইটার উপর ডিপেন্ডেন্ট। বুঝছো? P3 আবার হচ্ছে P1 এবং P2 এর উপর ডিপেন্ডেন্ট। সো তার P1 যতক্ষণ না পর্যন্ত কাজ শেষ করতেছে বা P2 যতক্ষণ না পর্যন্ত তার এক্সিকিউশন শেষ করতেছে ততক্ষণ পর্যন্ত P3 কিন্তু ওয়েটিং এ থাকবে। সো সেই টাইমটা কত? সেই টাইমটা হচ্ছে 27 মিলি সেকেন্ড। বুঝতে পারছো? বুঝছো? সো আমি যদি এখন এভারেজ করি তাহলে আসবে কত? 0 প্লাস 24 প্লাস 27 ইকুয়াল টু 17 মিলি সেকেন্ড। তো এই 70 মিলি সেকেন্ড আমি কিভাবে পাইছি? যদি আমি P1 P2 এবং P3 এই অর্ডারে যদি আমরা তিনটা প্রসেসকে সাজাই, তাইলে আমার ওয়েটিং টাইমটা আসবে 17 মিলি সেকেন্ড। তার মানে এটা কিন্তু মোটামুটি একটু বেশি। ঠিক আছে? আচ্ছা, এখন কত হচ্ছে? সবাই বুঝছো এটা? জি স্যার। ওকে, তোমরা একটু রেসপন্স করো, নাইলে আসলে আগাইতে পারবো না। বুঝছো? ওকে, তো সবাই এরপরে হচ্ছে যে দেখো, আচ্ছা এটা গেল, তো এটা হ্যাঁ, এটা গেল হচ্ছে যে যদি আমরা P1 P2 P3 এই অর্ডারে আমরা যদি সাজাই। এখন কথা হচ্ছে যদি আমরা এই অর্ডারে সাজাই, প্রথমে আসবে P2, হ্যাঁ, এবং এগুলো সবগুলার মানে P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে আমি 0 থেকে ধরলাম আর কি। বুঝতে পারছো? সো প্রথমে আসবে ধরো P2, সেম প্রসেস, সেম বার্স্ট টাইম। সো প্রথমে আসবে হচ্ছে যে P2, তারপরে আসবে P3 এবং P1 টা সবার লাস্টে আসবে। তাইলে আমাদের ওয়েটিং টাইমটা কত আসবে? এভারেজ ওয়েটিং টাইমটা কত আসবে? বুঝতে পারছো? আমরা যদি এই অর্ডারে সাজাই তখন আমাদের কি হবে? আমরা তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের কথা বলতেছি। তাহলে আমাদের অবশ্যই আগে P2 টাকে সার্ভ করতে হবে, তারপরে P3 কে সার্ভ করতে হবে, তারপরে P1 কে সার্ভ করতে হবে। বুঝতে পারছো? অর্থাৎ কিউ মেনটেন করতে হবে, কারণ আমাদের আগে আসছে P2, তারপরে আসছে P3, তারপর হচ্ছে P1। সো আমরা যদি এই অর্ডারে সাজাই তাহলে আমাদের ওয়েটিং টাইমটা কত আসতেছে সেটা আমরা একটু দেখি। সবাই বুঝছো? জি স্যার। সো সেম প্রসেস, সেম বার্স্ট টাইম। P2 এর বার্স্ট টাইম হচ্ছে 3, P3 এর বার্স্ট টাইম হচ্ছে 3 এবং P1 এর হচ্ছে 24। তাহলে দেখো আমাদের P2 এর জন্য কিন্তু P2 এর তাইলে এখানে টোটাল টাইমটা কত আসবে? সে 0 থেকে শুরু করবে এবং তার বার্স্ট টাইম হচ্ছে 3, তার মানে 0 প্লাস 3 ইকুয়াল টু 3। তার মানে তার টোটাল এক্সিকিউশন টাইম বা টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 3। P2 এর কত হবে? P2 এর হচ্ছে যে
যেখান থেকে শেষ সেখান থেকে ইমিডিয়েটলি সে শুরু করবে, কারণ হচ্ছে যে আমরা জানি না যে P3 এর অ্যারাইভাল টাইমটা কত। সো যেহেতু জানি না, সো আমরা ধরে নিব যে P2 যখনই শেষ করবে ঠিক সেই সময় থেকে ইমিডিয়েটলি তখন থেকে আসলে P3টা তার এক্সিকিউশন শুরু করবে। সো তার এক্সিকিউশনের টোটাল এক্সিকিউশন টাইম কত আসবে? 3 + 3 = 6। এইবার আসো যে P1 এর ক্ষেত্রে তাহলে টোটাল এক্সিকিউশন টাইম কত হবে? যেহেতু যদি সে ইমিডিয়েটলি অ্যাসাইন করে ফেলে সিপিইউ কে, মানে কোনো ধরনের ডিলে না করে যদি সে ইমিডিয়েটলি সিপিইউটাকে অ্যাসাইন করে, তাইলে তার টোটাল এক্সিকিউশন টাইম কত হবে? 6 + 24 = 30। অর্থাৎ আমাদের আগের মতোই যে টোটাল 30 মিলিসেকেন্ড টাইম লাগবে বা টোটাল 30 ইউনিট অফ টাইম লাগবে আমার তিনটা প্রসেসকে এক্সিকিউট করতে উইথ FCFS শিডিউলিং অ্যালগরিদম। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। ওকে, সো এখন কথা হচ্ছে যদি আমরা এটাও যদি আমাদের টোটাল টাইমটা হয়, সো আমরা যদি এখন প্রতিটা প্রসেসের ইন্ডিভিজুয়াল ওয়েটিং টাইম আমরা মেজার করি, তাহলে এটা কিভাবে হবে? সো প্রথমে আমরা যদি দেখি P1 এর ওয়েটিং টাইম কত, তোমরা কি বলতে পারবা P1 এর ওয়েটিং টাইম কত? 6 এক্স্যাক্টলি, P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6, কারণ P1 এর আগে হচ্ছে P2 এবং P3। সো P2 তার কাজ শেষ করতে সময় লাগে 3 মিলিসেকেন্ড এবং P3 এর কাজ শেষ করতে লাগবে 3 মিলিসেকেন্ড। সো দুইটাকে যদি আমি যোগ করি তাহলে হবে 6 মিনিট। তার মানে P1 কে এক্সিকিউট করার জন্য বা P1 সিপিইউটাকে এক্সিকিউট করার জন্য তার 6 মিলিসেকেন্ড বা 6 ইউনিট অফ টাইম তাকে মানে ওয়েট করতে হবে। সো P2 এর ওয়েটিং টাইম কত? P2 এর ওয়েটিং টাইম কিন্তু তখন আসবে 0। কেন? কারণ সে কিন্তু শুরুতেই সিপিইউটাকে ইউটিলাইজ করা শুরু করছে। সো তার অ্যারাইভাল টাইম আমি 0 ধরে নিয়েছি। তার মানে তাকে কোনো ধরনের আগে ওয়েট করতে হয় না, মানে তার আগে কোনো ধরনের প্রসেস না থাকায় তাকে কোনো ধরনের ওয়েটিং এ থাকতে হয় না, যার কারণে P2 এর ওয়েটিং টাইম আসবে 0। তাহলে এখন P3 এর ওয়েটিং টাইম কত? 3 P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 3, কারণ P3 এর আগে হচ্ছে P2 এবং P2 তার টোটাল এক্সিকিউশন শেষ করতে টাইম লাগে হচ্ছে 3। সো এর পরবর্তীতে হচ্ছে P3 তার কাজটা শেষ শুরু করবে, তার মানে P3 এর ওয়েটিং টাইম হচ্ছে 3। তোমরা সবাই বুঝছো? সবাই বুঝছো? তো এখন কথা হচ্ছে, এখন যদি আমি এভারেজ টাইমটা বের করি, সো দেখো P2 এর P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6, P2 এর হচ্ছে 0, P2 যেহেতু আগে আসছে মানে এই অর্ডারে P2, P3 এবং P1 এই অর্ডারে যদি আমি প্রসেসগুলো আসে তাইলে আমাদের এভারেজ ওয়েটিং টাইমটা কত আসবে? সো P1 হচ্ছে যে P2 এবং P3 এর পরে আসতেছে, তার মানে P1 এর ওয়েটিং টাইম হচ্ছে 6। P2 যেহেতু সবার আগে আসছে তাকে কোনো ধরনের ওয়েট করতে হয় না, সো এই P2 এর ওয়েটিং টাইম হচ্ছে 0 এবং P3 হচ্ছে P2 এর পরে আসতেছে, তার মানে P2 এর টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে 3, মানে বার্স্ট টাইম হচ্ছে 3। সো এটা ওয়েটিং টাইম হবে 3 মিলিসেকেন্ড। সো আমার এভারেজ টাইমটা হবে 3 মিলিসেকেন্ড। বুঝতে পারছো? তার মানে দেখো আমরা সেম প্রসেস সেম বার্স্ট টাইমে যদি আমরা P1 P2 P3 এইভাবে যদি আসতো, তাহলে আমাদের ওয়েটিং টাইম হতো 17 মিলিসেকেন্ড। ঠিক আছে, কিন্তু এখন আসছে P2 P3 এবং P1 এই অর্ডারে আসছে হচ্ছে 3 মিলিসেকেন্ড, তার মানে 17 মিলিসেকেন্ড ভার্সেস 3 মিলিসেকেন্ড। তার মানে দেখতেছো কত হিউজ ডিফারেন্স। বুঝছো? বুঝছো? ওকে, সো এটা কেন হয়? কারণ আমরা এটার নাম হচ্ছে কনভয় এফেক্ট। কনভয় এফেক্টটা কি? কনভয় এফেক্ট হচ্ছে যে যদি হায়ার বাস টাইম গুলা, মানে যে প্রসেসগুলোর হায়ার বাস টাইম আছে সেগুলো যদি আগে এপিয়ার হয় লোয়ার বাস টাইম থেকে, মানে লোয়ার বাস টাইমে যে প্রসেসগুলো আছে সেগুলা থেকে যদি হায়ার বাস টাইমের প্রসেসগুলো যদি আগে এপিয়ার হয়, মানে প্রথম যদি তারা সিপিইউটাকে এক্সিকিউট করা শুরু করে, ঠিক তখন এই প্রবলেমটা হয়। তখন হচ্ছে যে এই এভারেজ টাইমগুলা আসলে বেড়ে যায়। তো এই জিনিসটাকে বলা হচ্ছে কনভয় এফেক্ট। বুঝতে পারছো? সো এইটা বেসিক্যালি একটা ড্রব্যাক। কার ড্রব্যাক? FCFS শিডিউলিং অ্যালগরিদমে একটা ড্রব্যাক। সো FCFS শিডিউলিং অ্যালগরিদম আসলে এই এভারেজ ওয়েটের মধ্যে সাবস্টেন্সিয়াল বলা যায়, বাট এটা আসলে খুব একটা ভালো অ্যালগরিদম না বা খুব একটা এফেক্টিভ অ্যালগরিদম না। বুঝতে পারছো? জি স্যার। বুঝছো সবাই কনভয় এফেক্ট কি জিনিস? বুঝতে পারছো?
কনভো এফেক্ট মানে হচ্ছে যে যদি আমার ওই যে আমার একটা প্রসেসের যদি হায়ার বাস টাইম থাকে, এটা তো আমি বলতে পারি না যে প্রসেসের হায়ার বাস টাইম কত, আমাদের বলার কিছু না, এটা কম্পিউটার বলে দিবে বা অপারেটিং সিস্টেম বলবে আর কি তার বাস টাইমটা কত। সো এরকম যদি দেখা যায় যে মানে যেগুলো হায়ার বাস টাইম হলো যে প্রসেস গুলো আছে এগুলো যদি আগে এপিয়ার হয় যেগুলো কম্পারেটিভলি লোয়ার বাস টাইম প্রসেসেস, তখন কিন্তু দেখা যাবে যে এভারেজ ওয়েটিং টাইমটা কিন্তু অনেক বেড়ে যায়, তখন মানে ভোলাটাইল হয়ে যায় আর কি তখন, বুঝছো? মানে যদি আগে আসে আর কি, মানে হায়ার বার্স্ট টাইমের যে প্রসেস গুলো এগুলো যদি আগে আসে লোয়ার বার্স্ট টাইম গুলো থেকে, তখন কিন্তু এভারেজ টাইম গুলো বেড়ে যায়, তখন এই যে এফেক্টটা সেই এফেক্টটার নাম হচ্ছে কনভয় এফেক্ট। সো এটা কিন্তু বেসিক্যালি এই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগোরিদম গুলো আছে এগুলোর একটা ড্রব্যাক। সো এটা আসলে খুব একটা ভালো বা খুব একটা ইফিশিয়েন্ট না। হ্যাঁ, বুঝছো সবাই? জি স্যার। ওকে, সো তো আজকে এই পর্যন্তই। সো আমরা লাস্ট দুইটা প্রবলেম দেখবো আর কি, ওই তোমার ফার্স্ট কাম ফার্স্ট সার্ভে। ঠিক আছে, তো একটা প্রবলেম আছে, এই বুঝছো তো নাকি? আমি অনেকগুলা প্যারামিটার আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ যে অ্যালগরিদমটা সেটা আসলে কেন ভালো নয় বা কেন ইফেক্টিভ নয় সেটার পিছনে অনেকগুলা প্যারামিটার থাকতে পারে, বা এটা আমি একটা জাস্ট একটা মানে কি একটা প্যারামিটার দেখাইলাম যে এই কারণে আসলে এটা খুব একটা ভালো ইয়া না, ভালো শিডিউলিং অ্যালগরিদম না। আচ্ছা, তা এখন আমরা দেখি যে আসলে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, সো আমাদের কাছে এখন দেখো আমাদের কাছে হচ্ছে যে পাঁচটা প্রসেস আছে। ঠিক আছে, সো পাঁচটা প্রসেস যদি থাকে এইটা এইগুলো হচ্ছে প্রসেস আইডি, কারণ এগুলো হচ্ছে প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে এগুলো আছে। আচ্ছা, প্রসেস কন্ট্রোল ব্লকের মধ্যে সবগুলো আছে। সো এটা হচ্ছে প্রসেস আইডি P1 P2 P3 P4। সো P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 4 এবং তার বার্স্ট টাইম হচ্ছে 5, এগুলো সব মিলি সেকেন্ডে, বুঝছো? আমি একটা ইউনিট ধরে নিই, যে কোনো একটা ইউনিট ধরে নিই, মিলি সেকেন্ড বা সেকেন্ড যে কোনো একটা ধরে নিতে পারেন, বাট যেহেতু কম্পিউটার কিন্তু ন্যানো সেকেন্ডেও কাজ করে, সো আমি ধরে নিই আর কি যে কোনো একটা। সো মিলি সেকেন্ডই ধরে নেওয়া আর কি, বুঝছো? সো P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 4 এবং বাস টাইম হচ্ছে 5, P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 6, বাস টাইম হচ্ছে 4, P3 এর হচ্ছে, দেখো আগের গুলা কিন্তু বাস টাইম কিন্তু দেওয়া ছিল না, আমরা জাস্ট ধরে নিছি যে আমার বাস টাইম হচ্ছে 0, সরি অ্যারাইভাল টাইম হচ্ছে 0, আমরা কিন্তু এটা ধরে নিছিলাম, কিন্তু এগুলার কিন্তু অ্যারাইভাল টাইম দেওয়া আছে। সো তোমাকে কিন্তু অ্যারাইভাল টাইমটা তখন কনসিডারেশনে নিতে হবে। সো দেখো তোমার কাছে পাঁচটা প্রসেস আছে এবং পাঁচটা প্রসেসের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যারাইভাল টাইম এবং তাদের ডিফারেন্ট ডিফারেন্ট বাস টাইম। সো আমার কোয়েশ্চনটা হচ্ছে যে আমি এই প্রসেসগুলো এভারেজ ওয়েটিং টাইম কি হয় সেটা বের করব এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কি হয় সেটা বের করব FCF এর শিডিউলিং অ্যালগরিদমের মাধ্যমে। বুঝতে পারছো প্রবলেমটা? জি স্যার। ওকে, সো আমরা একটু দেখি এটা কিভাবে আসলে কাজ করে। সো দেখো আমাদের সবার আগে কে আসছে এখান থেকে বলতে পারবা? গান চার্ট না দেখে বলো সবার আগে কে আসছে। সো সবার আগে কে আসছে এটা বোঝার জন্য আমাকে অ্যারাইভাল টার্মটাকে কনসিডার করতে হবে, কারণ অ্যারাইভাল টার্ম মানে কি, অ্যারাইভাল টার্ম মানে হচ্ছে যে সে কোন প্রসেস কখন হচ্ছে সিপিইউটাকে ইউটিলাইজেশন করা শুরু করছে এটা, আর বাস টাইম হচ্ছে সে কতক্ষণ ধরে সে ইউটিলাইজ করছে, বুঝছো? হাউ মাচ টাইম শি সরি শি বলে বলছি, হাউ মাচ টাইম দ্যাট প্রসেস ইজ এক্সিকিউটেড দ্য সিপিইউ, বুঝছো? বুঝতে পারছো, মানে প্রসেসটা কতক্ষণ ধরে সিপিইউটাকে এক্সিকিউট করছে সেটা আসলে বার্স্ট টাইম দ্বারা বোঝা যাবে, আর কখন সে সিপিইউটাকে ইউটিলাইজ করা শুরু করছে সেটা আসলে অ্যারাইভাল টাইম থেকে বুঝতে পারবে। বুঝতে পারছো? জি স্যার। তো এখন তোমরা বলতে পারবা যে কোন প্রসেসটা সবার আগে শুরু করছে P3 এক্সিকিউশন? P3 P3, হ্যাঁ, কারণ P3 এর অ্যারাইভাল টাইম হচ্ছে এখানে 0। সো আমরা এই গান চার্ট দিয়ে কিন্তু আমরা বুঝাই যে টোটাল কত টাইম ইউজ হয়েছে, ঠিক আছে? টোটাল কত টাইম ইউজ হয়েছে, পাশাপাশি এখান থেকে তুমি ওয়েটিং টাইমটা বের করতে পারবা, বুঝছো? গান চার্টটা হচ্ছে মেইন জিনিস আর কি। আচ্ছা, তো আমি গান চার্ট শুরু করলাম, তো দেখো এখানে প্রথমে হচ্ছে 0 মানে হচ্ছে আমার 0 এর অ্যারাইভাল টাইম হচ্ছে P3। সো P3 এর বাস টাইম কত? P3 এর বাস টাইম হচ্ছে 3, মানে 0 + 3 = 3, তার মানে 0 থেকে 3 পর্যন্ত হচ্ছে P3 ইউজ করছে। হ্যাঁ, বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা, এখন দেখো এখানে কিন্তু এই 3 থেকে 4 এই টাইমটা কিন্তু কোনো প্রসেস সিপিইউটাকে ইউটিলাইজ করে নাই, বুঝছো? এই টাইম কিন্তু কোনো প্রসেস সিপিইউ কে ইউটিলাইজ করে না, তার মানে এই টাইমটা সিপিইউ আইডল অবস্থায় ছিল, অর্থাৎ আনইউটিলাইজ অবস্থায় ছিল, রিল্যাক্স অবস্থায় ছিল।
তো তোমরা কি বলতে পারবে যে কেন এই টাইমটাতে কেন কোনো প্রসেস ইউজ করে নাই সিপিইউটাকে, বা কেন এই টাইমটাতে সিপিইউ আইডল অবস্থায় ছিল? তার সেকেন্ড প্রসেস P1 টা স্যার 4 এ অ্যারাইভ করছে এই জন্য এক্স্যাক্টলি, 3 থেকে এক্স্যাক্টলি সেকেন্ড প্রসেস যে অ্যারাইভাল হবে, সেকেন্ড প্রসেস অ্যারাইভাল হচ্ছে যে দেখো এটা কিন্তু 3 তে শেষ হয়েছে, তার মানে 3 তে কোনো ধরনের অ্যারাইভাল টাইম কিন্তু এখানে নাই। 3 তে কোনো ধরনের অ্যারাইভাল টাইম কিন্তু এখানে নাই, যেটা আছে সেটা হচ্ছে 4 থেকে। বুঝতে পারছো সবাই? দেখো তোমার P3 0 থেকে 3 পর্যন্ত, ঠিক আছে, 3 মিলি সেকেন্ডে বা 3 ইউনিট অফ টাইমে সে শেষ হয়েছে। কিন্তু আমি যদি ইমিডিয়েটলি যদি একটা প্রসেস শুরু হয় তাহলে কিন্তু তাকে ওই 3 থেকে শুরু করতে হবে, বুঝছো? সো 3 থেকে কোনো ধরনের অ্যারাইভাল টাইমের প্রসেস কিন্তু এখানে নাই, বা 3 থেকে শুরু হওয়া কোনো ধরনের প্রসেস কিন্তু এখানে নাই। যেটা আছে সেটা হচ্ছে 4 থেকে শুরু হয়েছে। তার মানে আমি ধরে নিব যে 3 থেকে 4 এই টাইম পর্যন্ত সিপিইউটা আইডল অবস্থায় ছিল, বা সিপিইউটা আনইউটিলাইজ অবস্থায় ছিল। বুঝতে পারছো সবাই? জি স্যার। বুঝছো? ওকে, জি তো 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 এই বুঝে গেলা। তাহলে 3 থেকে 4 হচ্ছে যে এখানে কোনো প্রসেস হবে না, এই টাইমটাতে সিপিইউ আইডল অবস্থায় ছিল, মানে রিল্যাক্স অবস্থায় ছিল। তো এরপরে পরের প্রসেস হচ্ছে 4, মানে যার অ্যারাইভাল টাইম হচ্ছে 4। সো এই 4 হচ্ছে P1। সো P1 কতটুকু পর্যন্ত সিপিইউটাকে ইউটিলাইজ করবে? সেটা হচ্ছে 5 পর্যন্ত ইউটিলাইজ করবে, তাই না? সো 4 থেকে আমি শুরু করলাম, এখানে আবার আবার নতুন করে শুরু করতে হবে, কারণ যেহেতু সিপিইউটা আইডল অবস্থায় ছিল, আবার নতুন করে প্রসেস রেডি স্টেটে যাবে, রেডি স্টেট থেকে আবার সে তোমার রানিং স্টেটে আসবে। বুঝতে পারছো? তো আবার নতুন করে সে সিপিইউটাকে আবার অ্যাসাইন করবে, তার মানে আবার 4 থেকে এটা শুরু হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, সো 4 থেকে সে শুরু করবে এবং তার টোটাল টাইম কত? 4 + 5 = 9। বুঝছো? তো এখন আমাকে দেখতে হবে যে তোমার যেহেতু এটা 4, ইমিডিয়েট 4 বা 5 থেকে কোনো প্রসেস শুরু হয়েছে কিনা, মানে যেহেতু আমার যেহেতু এখানে 9, সো 9 হচ্ছে আমার এখানে টোটাল টাইম, সো এটা P1 এর টোটাল টাইম। সো আমার এখানে দেখতে হবে যে 4 বা 5 থেকে কোনো কিছু ইমিডিয়েটলি শুরু হয়েছে কিনা। আমার নেক্সট অ্যারাইভাল টাইম হচ্ছে 5, সো আমার এখানে 5 হচ্ছে P5। বুঝতে পারছো সবাই? জি স্যার। বুঝছো? জি স্যার। সো আমার এই যে অ্যারাইভাল টাইম 4 এর পরে কিন্তু এখানে আসছে 5, ওইটা কিন্তু আগে বার্স্ট টাইম ছিল, মানে টোটাল টাইম 3 এর পরে যদি এখানে 3 থেকে শুরু হতো তাহলে কিন্তু আর তোমাকে সিপিইউটাকে আইডল অবস্থায় রাখা যাইতো না। ঠিক আছে? যে আচ্ছা এখন কথা হচ্ছে যে 5, তো 5 হচ্ছে এখানে P5। তো P5 এর বার্স্ট টাইম কত? বা বার্স্ট টাইম হচ্ছে 4, তার মানে হবে 9 + 4 = 13, মানে এটা হচ্ছে তার টোটাল টাইম, মানে ওই প্রসেসের টোটাল টাইম না, একদম একদম শুরু থেকে এই পর্যন্ত টোটাল টাইমটা হচ্ছে 13। এই বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো প্রসেসের টোটাল টাইম কত এটা আমরা মানে পরের স্লাইডে এটা বের করব। মানে প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রসেসের টোটাল টাইম মানে হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে ওই প্রসেসের টোটাল টাইমটা। বুঝছো? আচ্ছা, তো এর পরের প্রসেস কোনটা? অ্যারাইভাল টাইম 5 এর পরের প্রসেস কোনটা? পরের প্রসেস দেখো হচ্ছে 5 এর পরে হচ্ছে 6। তো 6 কিন্তু এখানে দুইটা আছে, একটা হচ্ছে যে P2 এবং আরেকটা হচ্ছে P4। তাহলে আমরা কোনটা নিব? সো আমি যদি এখানে FCFS অ্যালগরিদমের কথা বলি, FCFS অ্যালগরিদম বলতেছে যদি এরকম দেখা যায় যে কোনো সময় অ্যালগরিদম কোনো সময় এক বা একাধিক সেম অ্যারাইভাল টাইম আসতেছে, সেই ক্ষেত্রে প্রসেস আইডি যেটা ছোট সেটাকে আগে আমি অ্যাক্সেস দিব। বুঝতে পারছো? বুঝছো? জি স্যার। এফসি অ্যালগরিদম বলতেছে যে যদি এরকম কখনো দেখা যায় যে ইমিডিয়েট মানে কোনো একটা প্রসেসের এক বা একাধিক প্রসেসের অ্যারাইভাল টাইম হচ্ছে যে মানে ট্রাফিক করতেছে আর কি, অ্যারাইভাল টাইম হচ্ছে সেম, সেই ক্ষেত্রে যে প্রসেস আইডিটা ছোট সেই প্রসেস আইডিটাকে আমি সবার আগে অ্যাক্সেস করবো মানে তাকে আমি সিপিইউতে ইউটিলাইজ করাবো, বা সিপিইউতে তাকে আমি অ্যাক্সেস দিব। বুঝতে পারছো? বুঝছো? তার মানে এখানে P2 টা আগে এক্সিকিউট হবে, কারণ P2 এর প্রসেস আইডি P4 এর চেয়ে ছোট। এটা 2, এটা 4, তার মানে হচ্ছে যে P2 টা ছোট। সো আমি এখানে P2 টাকে আগে এক্সিকিউট করাবো। সো P2 এর এক্সিকিউশন টাইম কত? 4, তার মানে হচ্ছে 13 + 4 = হবে 17। এবং ফাইনালি হচ্ছে যে P4, সো P4 এর এক্সিকিউশন টাইম হচ্ছে 2, তার মানে 17 + 2 = হচ্ছে 19। সো এই 19 হচ্ছে আমার টোটাল এক্সিকিউশন টাইম। হ্যাঁ, বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। তো এখানে এই গান চার্ট বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? জি না স্যার।
ওকে, এটা একদম সোজা। ওকে, তারপরে আমরা দেখি যে কিভাবে আমরা এভারেজ টাইমটা বের করলাম। এভারেজ টাইম বের করার জন্য আমরা কিন্তু প্রতিটা ইন্ডিভিজুয়াল প্রসেসের কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে ওই প্রসেসের এক্সিকিউশন টাইম বা টোটাল টাইম, সেটা বের করতে হবে। তারপরে হচ্ছে যে তাদের যে ওয়েটিং টাইম সেটাও কিন্তু বের করতে হবে, বুঝছো? তো ওয়েটিং টাইম বা টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমি না বের করতে পারি, তাহলে আমি কিন্তু এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বা এভারেজ ওয়েটিং টাইম সেটা কিন্তু বের করতে পারবো না। তাই বুঝছো সবাই? জি স্যার। সো টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ফর্মুলাটা হচ্ছে একটা প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ফর্মুলা হচ্ছে ওই প্রসেসের মানে টোটাল কমপ্লিশন টাইম, ঠিক আছে? ওই প্রসেসের হচ্ছে যে টোটাল কমপ্লিশন টাইম এবং তার অ্যারাইভাল টাইমের সাবট্রাকশন, বুঝছো? আর ওয়েটিং টাইম বের করার সিস্টেম হচ্ছে, একটা প্রসেসের ওয়েটিং টাইম বের করার সিস্টেম হচ্ছে ওই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম, যেটা আমরা এখান থেকে বের করবো আর কি, ওই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম এবং তার যে বার্স্ট টাইম সেইটার মধ্যে ডিফারেন্স বা সেটার মধ্যে সাবট্রাক্ট অপারেশন। তাই বুঝছো? সো আমরা দেখি প্রথমে হচ্ছে আমাদের P1, সো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বের করবো। সো P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম যদি আমরা বের করতে যাই, তাহলে আমার তার টোটাল কমপ্লিশন টাইম লাগবে। সো P1 এর টোটাল কমপ্লিশন টাইম কত? 9 স্যার। P1 এর টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 9। কারণ কি? কারণ হচ্ছে যে সে 4 থেকে শুরু করছিল এবং তার বাস টাইম হচ্ছে 5। সো 4 + 5 = হচ্ছে 9। সো তার টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 9 এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 4। সো আমি 9 থেকে যদি 4 বাদ দিই, তাহলে আমি তার টার্ন অ্যারাউন্ড টাইমটা পেয়ে যাব। হ্যাঁ, বুঝছো? টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে সে রেডি কিউ থেকে শুরু করে, মানে রেডি কিউ থেকে শুরু করে মানে তোমার ইউজারকে আউটপুট দেখানো বা আউটপুট ডিভাইসকে অ্যালাউ করা পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। বুঝতে পারছো? তার মানে এখানে কমপ্লিশন টাইমটা আসবে। কমপ্লিশন টাইম থেকে তার অ্যারাইভাল টাইমটা যদি আমি বাদ দিই, তাহলে আমার এখানে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? সো P2 এর ক্ষেত্রে কি হবে? P2 এর ক্ষেত্রে P2 এর কমপ্লিশন টাইম কত? P2 এর কমপ্লিশন টাইম হচ্ছে 17। সো 17 থেকে যদি আমি তার অ্যারাইভাল টাইমটাকে যদি আমি বাদ দেই, তাহলে তার টার্ন অ্যারাউন্ড টাইমটা বের হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। সো P3 এর ক্ষেত্রে কি হবে? P3 এর ক্ষেত্রে হচ্ছে যে তার টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 3 এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 0। সো 3 - 0 = 3। এই 3 হচ্ছে তার টার্ন অ্যারাউন্ড টাইম। সো P4 এর ক্ষেত্রে কি হবে? P4 এর ক্ষেত্রে টোটাল কমপ্লিশন টাইম, P4 এর টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 19। সো 19 - 6 = হবে 13 এবং P5 এর ক্ষেত্রে টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 13 এবং তার অ্যারাইভাল টাইম হচ্ছে 5। সো 13 - 5 = হচ্ছে 8। এখন হচ্ছে ওয়েটিং টাইম আমি কিভাবে বের করব? ওয়েটিং টাইম হচ্ছে যে টার্ন অ্যারাউন্ড টাইম থেকে যদি আমি বাস টাইমটা, মানে বাস টাইম হচ্ছে সে কতক্ষণ পর্যন্ত, আচ্ছা টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে রেডি কিউ থেকে শুরু করে, মানে রেডি কিউ থেকে শুরু করে ইউজারকে আউটপুট দেখানো পর্যন্ত যে সময়টা, সেই সময়টাকে বলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। মানে এখানে কমপ্লিশন টাইমটাকে অবশ্যই কনসিডারে আসতে হবে। আর বাস টাইম হচ্ছে সে কতক্ষণ পর্যন্ত সিপিইউটাকে ওয়েট করছে। সো এই দুইটার মাঝখানে যেটা আছে বা এই টোটাল কমপ্লিশন মানে মানে, বলতেছি যে টোটাল এক্সিকিউশন কতটুকু করছে, সেটা থেকে যদি আমি সে সিপিইউটাকে এক্স্যাক্টলি কতটুকু ইউজ করে সেটা যদি আমি বাদ দিই, তাহলে তো আমি ওয়েটিং টাইমটা বের করে ফেলবো, তাই না? বুঝছো? জি স্যার। তো তার ওয়েটিং টাইম কত? সো P1 এর ওয়েটিং টাইম হবে তার টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। সো P1 কতটুকু পর্যন্ত ওয়েট করছে? P1 আসলে P1 কিন্তু মূলত আসলে ওয়েট করতে হয় না। কেন ওয়েট করতে হয় না? কারণ P1 যখন শুরু হয়েছিল তখন সিপিইউ আসলে আইডল অবস্থায় ছিল, রিল্যাক্স অবস্থায় ছিল। তো যার কারণে P1 এর আগে কোনো ধরনের প্রসেস এক্সিকিউশন ছিল না বা কোনো ধরনের সিপিইউ ইউটিলাইজেশন ছিল না, যার কারণে P1 এর কোনো ওয়েটিং টাইম নাই। অর্থাৎ P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম অর্থাৎ 5 মাইনাস হচ্ছে তার বার্স্ট টাইম হচ্ছে 5। 5 থেকে 5 বাদ দিলে হচ্ছে 0। বুঝতে পারছো? সিমিলারলি P3 এরও কিন্তু কোনো ধরনের ওয়েটিং টাইম থাকবে না। সো P3 এর যদি আমি ওয়েটিং টাইম চিন্তা করি, তার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 3 এবং তার বার্স্ট টাইম হচ্ছে 3। সো 3 থেকে 3 বাদ দিলে হচ্ছে 0। বুঝতে পারছো? তো P2 কতক্ষণ পর্যন্ত ওয়েট করছে? P2 কতক্ষণ পর্যন্ত ওয়েট করছে বলতে পারবা? স্যার তার পিটুর স্যার টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 11। তো P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 11 এবং তার বাস টাইম হচ্ছে 4। সো 11 মাইনাস এখানে মানে ভুল হইছে না, না ঠিক আছে, 11 - 4 = হচ্ছে 7। তো তাকে 7 ইউনিট অফ টাইম পর্যন্ত তাকে ওয়েট করতে হয়েছে। বুঝতে পারছো? জি স্যার। সো সিমিলারলি এভাবে পরবর্তী সব যে প্রসেস গুলো আছে সবগুলোর আমি এইভাবে
তোমার টার্ন অ্যারাউন্ড টাইম এবং ওয়েটিং টাইম আমি বের করতে পারি। বুঝছো? তো Yes, sir. তাহলে এভারেজটা কি হবে? এভারেজ হচ্ছে যে সব এই ওই টার্ন অ্যারাউন্ড টাইম সবগুলার মানে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? টার্ন অ্যারাউন্ড টাইম এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম হবে যে সবগুলার সামেশন ডিভাইডেড বাই হচ্ছে 5, কারণ যেহেতু এখানে 5টা প্রসেস। বুঝছো? আর এভারেজ ওয়েটিং টাইমটা কি হবে? এই এভারেজ ওয়েটিং টাইম হবে সবগুলার সামেশন ডিভাইডেড বাই হচ্ছে 5। বুঝতে পারছো? কি দেই নাই Yes, এখানে? sir. আচ্ছা, হ্যাঁ আছে। তো দেখো এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইমটা কি হবে, যে এই টার্ন অ্যারাউন্ড টাইম ইন্ডিভিজুয়ালি যতগুলো প্রসেসের আছে সবগুলোর সামেশন ডিভাইডেড বাই হচ্ছে 5, কারণ যেহেতু হচ্ছে এখানে প্রসেস 5টা। আর এভারেজ ওয়েটিং টাইম কি হবে? সবগুলোর সামেশন ইন্ডিভিজুয়ালি প্রতিটা প্রসেসের ওয়েটিং টাইমের সামেশন ডিভাইড বাই হচ্ছে 5, যেহেতু এখানে 5টা প্রসেস। সো এটা হচ্ছে 4.4, এটা হচ্ছে 8। মানে এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? প্রতিটা প্রসেস এভারেজ এত ইউনিট টাইম পর্যন্ত এক্সিকিউট করছে সিপিইউ। বুঝছো? আর প্রতিটা প্রসেস এভারেজ 4.4 মিলি সেকেন্ড পর্যন্ত ওয়েট করতে হয়েছে সিপিইউ কে ইউটিলাইজেশনের জন্য। বুঝছো সবাই? Yes, sir. আচ্ছা, সবাই বুঝছো প্রবলেম 1? কার কোনো কোয়েশ্চন থাকলে বলো। ওকে, সো আমরা আরেকটা প্রবলেম দেখি। এই প্রবলেমটা হচ্ছে আগেরটার মতোই। তো আগের প্রবলেমে যেরকম ভাবে বলা হয়েছিল যে তোমরা এভারেজ ওয়েটিং টাইম এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করো, এটা কিন্তু এটা না। সেকেন্ড প্রবলেমে বলতেছে যে তোমাকে ইফিসিয়েন্সি বের করতে হবে। তোমার যে অ্যালগরিদম সেই অ্যালগরিদমের ইফিসিয়েন্সি কতটুক সেটা বের করতে হবে। ইফিসিয়েন্সি আমরা বেসিক্যালি পার্সেন্টেজে বের করি। বুঝছো? তো তোমার অ্যালগরিদমটা এই প্রসেসগুলো রান করার জন্য কতটুক বা কত পার্সেন্ট ইফিশিয়েন্ট সেটা তোমাকে বের করতে হবে। তবে এখানে একটা কন্ডিশন আছে। কন্ডিশনটা হচ্ছে যে এই প্রসেসগুলো রান হবে উইথ 1 ইউনিট অফ ওভারহেড। 1 ইউনিট অফ ওভারহেড মানে কি? 1 ইউনিট অফ ওভারহেড মানে হচ্ছে যে তোমার প্রতিটা প্রসেস রান করার আগে বা প্রতিটা প্রসেস সিপিইউ কে ইউটিলাইজ করার আগে 1 মিলি সেকেন্ড টাইম ডিলে থাকবে। বুঝছো? বুঝছো নি? সো এটাকে বলা হচ্ছে 1 ইউনিট অফ ওভারহেড, মানে 1 মিলি সেকেন্ড তাকে বা ওই 1 ইউনিট তাকে ডিলে করতে হবে। হ্যাঁ, বুঝছো? জি হয় স্যার। এবং আমার এই প্রসেসগুলা তোমার এফসিএফএস ইউজ করে কতটুকু ইফিশিয়েন্টলি মানে এফসিএফএস অ্যালগরিদম কতটুকু ইফিশিয়েন্টলি রান করতে পারছে সেই ইফিশিয়েন্সিটা এখানে বের করতে হবে। সো এটা আগের মতোই, তোমার এখানে একটা গান চার্ট বের করতে হবে। সো গান চার্টটা কি বলতেছে দেখো, প্রসেস 1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0, তার মানে এটার এক্সিকিউশন। আচ্ছা, এখানে একটা কথা আছে যে যেহেতু আমাদের এখানে একটা কন্ডিশন আছে যে কোনো একটা প্রসেস রান করার আগে বা কোনো একটা প্রসেস ইউটিলাইজ করার আগে তাকে 1 ইউনিট টাইম হচ্ছে তাকে ডিলে করতে হবে। বুঝছো? 1 ইউনিট টাইম ডিলে করতে হবে। সো এখানে আমাকে একটা 1 ইউনিট টাইম কিন্তু ডিলে করতে হবে। সো আমি যদি এখানে 0 থেকে 1 সেকেন্ড পর্যন্ত এই টাইমটা কিন্তু আমাকে ডিলে করতে হবে প্রতিটা প্রসেস রান করার আগে। এই বুঝছো সবাই? বুঝছো? জি স্যার। ওকে, মানে সো 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 প্রত্যেকটা প্রসেস রান করার আগে। হ্যাঁ, প্রতিটা প্রসেস রান করার আগে তাকে এখানে যে কন্ডিশন দেওয়া আছে যে প্রতিটা প্রসেস রান করার আগে তাকে 1 ইউনিট অফ ওভারহেড করতে হবে। 1 ইউনিট অফ ওভারহেড মানে হচ্ছে তাকে 1 সেকেন্ড ডিলে করতে হবে আর কি। বুঝছো? তো এখানে P1 রান করার আগে সে 1 সেকেন্ড ডিলে করবে। বুঝছো? P1 রান করার আগে সে 1 সেকেন্ড ডিলে করবে। যে 0 থেকে 1 হচ্ছে যে এই যে সিগমা দ্বারা বোঝাচ্ছে যে ওই ওভারহেডটা আর কি, মানে ডিলে করতেছে আর কি। বুঝছো? সো P1 রান হবে, P1 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 0। বেসিক্যালি যদি আমি ডিলেটার কথা বাদ দেই তাহলে এটা একদম 0 থেকে রান হওয়ার কথা। সো এটার বাস টাইম হচ্ছে 3, তাহলে টোটাল এক্সিকিউশন টাইম কত হবে? 1 + 3 = হচ্ছে 4। বুঝছো?
টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে P1 এর টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 4। এই বুঝছো? সো P2 এরটা কত হবে? P2 শুরু হওয়ার আগে কিন্তু আবার 1 সেকেন্ড ডিলে হবে। সো 4 থেকে 5 হচ্ছে আবার 1 সেকেন্ড ডিলে হয়েছে বা 1 ইউনিট অফ টাইম ডিলে হয়েছে। সো এটা 5 থেকে শুরু হবে। সো P2 এর বার্স্ট টাইম কত? P2 এর বার্স্ট টাইম হচ্ছে মানে এটা P2 টা আমি কেন নিছি? কারণ P2 এর অ্যারাইভাল টাইম হচ্ছে 1, অর্থাৎ 0 এর পরেই 1 আসতেছে। এই বুঝছো? ওকে, সো এটার বাস টাইম হচ্ছে 2, সো এটা হবে কি 5 + 2 = হচ্ছে 7, সো এটার টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে 7। সো থার্ড হচ্ছে P3 কেন? কারণ অ্যারাইভাল টাইম 1 এর পরে হচ্ছে 2, সো এই P3 টা এক্সিকিউট করার আগে তাকে আবার 1 সেকেন্ড বা 1 ইউনিট অফ টাইম ডিলে করতে হবে। সো 7 থেকে 8 হচ্ছে ডিলে করবে সে। বুঝছো? তাহলে P3 এর টোটাল এক্সিকিউশন টাইম কত হবে? বার্স টাইম হচ্ছে 1, সো 8 + 1 = 9। এই বুঝছো সবাই? ওকে, সো দেন নেক্সট অ্যারাইভাল টাইম কি? নেক্সট অ্যারাইভাল টাইম হচ্ছে 3। সো 3 হচ্ছে P4 এর, ঠিক আছে? সো P4 টা এক্সিকিউট করবে, তার আগে 1 ইউনিট অফ টাইম সে ডিলে করবে, অর্থাৎ 9 থেকে 10 সে হচ্ছে ডিলে করবে এবং তার বাস টাইম হচ্ছে 4, তার মানে টোটাল এক্সিকিউশন টাইম হবে 10 + 4 = 14, অর্থাৎ P4 এর টোটাল এক্সিকিউশন টাইম হচ্ছে বা কমপ্লিশন টাইম হচ্ছে 14। ঠিক আছে? তো নেক্সট হচ্ছে কি? নেক্সট অ্যারাইভাল টাইম হচ্ছে 4। তো এই অ্যারাইভাল টাইম হচ্ছে P5 এর, মানে তার প্রসেস আইডি হচ্ছে P5, সো P5 এক্সিকিউট করবে বা ইউটিলাইজ করবে, তবে তার আগে আমাকে 1 সেকেন্ড ডিলে করতে হবে, অর্থাৎ 14 থেকে 15 হচ্ছে আমাকে 1 সেকেন্ড ডিলে করতে হবে। তো নেক্সট 15 + 5, কারণ P5 এর বাস টাইম হচ্ছে 5, সো 15 + 5 = হচ্ছে 20। সো সো P5 এর টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 20। ঠিক আছে? সো নেক্সট অ্যারাইভাল টাইম হচ্ছে P5 এর প্রসেস আইডি হচ্ছে P6, সো P6 কে ইউটিলাইজ করার আগে আমাকে 1 সেকেন্ড ডিলে করতে হবে। সো 20 থেকে 21 আমি 1 সেকেন্ড ডিলে করলাম। সো আমার নেক্সট কমপ্লিশন টাইম হবে কি 21 + P6 এর বাস টাইম হচ্ছে 2, সো 21 + 2 = 23। সো 23 হচ্ছে আমার একদম টোটাল কমপ্লিশন টাইম। বুঝছো? আমার এই 5টা প্রসেস 1 2 3 4 5 6, হ্যাঁ এই 6টা প্রসেস, হ্যাঁ এই 6টা প্রসেসকে রান করানোর জন্য আমার টোটাল কমপ্লিশন টাইম হচ্ছে 23 মিলিসেকেন্ড বা 23 ইউনিট অফ টাইম উইথ 1 সেকেন্ড অফ ডিলে বা উইথ 1 ইউনিট অফ ডিলে। বুঝছো? এখানে কিন্তু কন্ডিশন আছে। বুঝছো সবাই? সবাই বুঝছো? ওকে, তাহলে এখন আমি হচ্ছে টোটাল ইফিসিয়েন্সিটা বের করব। তো ইফিসিয়েন্সি আমি কিভাবে বের করব? আমাকে প্রথমে ইউজলেস টাইমটা বের করতে হবে। ইউজলেস টাইম মানে হচ্ছে যে টাইমটাতে সিপিইউ কোনো ধরনের ইউটিলাইজ হয় নাই। বুঝছো? বা যে টাইমটাতে সিপিইউ কোনো ধরনের প্রসেসকে ইউটিলাইজ করে নাই বা প্রসেসও কোনো ধরনের সিপিইউ কে ইউটিলাইজ করে নাই। বুঝছো? তাহলে টোটাল টাইমটা কত? এই যে দেখো, টোটাল টাইম হচ্ছে 1, যেহেতু 1 ইউনিট টাইম, সো 2 3 4 5 6, তাহলে 6 × 1 = 6 ইউনিট অফ টাইম। এটা হচ্ছে ইউজলেস টাইম, মানে যেহেতু 1 ইউনিট করে, যদি 2 ইউনিট করে হইতো তাহলে 12 ইউনিট হয়ে যেত। বুঝতে পারছো? সো আমার ইউজলেস টাইম হচ্ছে 6 ইউনিট। সো আমার ইউজ টাইম কত? মানে টোটাল টাইম হচ্ছে 23, তাহলে ইউজ টাইম কত? 23 - 6 = 17। বুঝছো? বুঝছো? এটা হচ্ছে আমার ইউজফুল টাইম। 17 ইউনিট আমাকে ইউজফুল টাইম, মানে আমার টাইমটা ইউজ হয়েছে আর কি, মানে 17 মিলিসেকেন্ড বা 17 ইউনিট অফ টাইম হচ্ছে আমার সিপিইউটা এক্সিকিউট হয়েছে। বুঝছো সবাই? সো তাহলে এফিসিয়েন্সি আমি কিভাবে বের করব? এফিসিয়েন্সি হচ্ছে যে আমি আমার যতটুকু টাইম ইউজ হয়েছে, মানে টোটাল টাইমের মধ্যে আমার কতটুকু টাইম ইউজ হয়েছে ওইটার পার্সেন্টেজটা। সো টোটাল টাইম ইউজফুল টাইম ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম। সো এটার পার্সেন্টেজ হচ্ছে 73.91% এফিশিয়েন্টলি কাজ করছে এই 6টা প্রসেসকে রান করার জন্য উইথ FCFS শিডিউলিং অ্যালগরিদম। তাই বুঝছো? এফিশিয়েন্সি হচ্ছে যে আমার টোটাল টাইমের মধ্যে আমি কতটুক সময় আমি ইউজফুল ইউটিলাইজ করতে পারছি বা আমার কতটুক টাইম ইউজফুল ছিল, এটা বের করার যে এটা মানে বের করার যে সিস্টেমটা, এটা হচ্ছে তোমার এফিশিয়েন্সি আর কি। বুঝছো? তার মানে এফিশিয়েন্সি হচ্ছে ইউজফুল টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম। সো আমার হচ্ছে 73.91%। সো বুঝছো সবাই? জি স্যার। ওকে, তোমাদের আজকে ক্লাস এই পর্যন্ত। আমি আসলে একটু টায়ার্ড হয়ে গেছি, বুঝলাম না। যাক, আমি সকাল কয়টা থেকে বসছিলাম? 10:30 থেকে মনে হয়, বসে টানা এই 4টা পর্যন্ত কম্পিউটারের সামনে বসেছিলাম।
বুঝছো? তো যাই হোক, তোমরা কি বুঝছো সবাই? কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা করতে পারো। তো এই ক্লাসে পর্যন্ত। নেক্সট ক্লাস হচ্ছে তোমাদের সম্ভবত বুধবারে, না? তো বুধবারে আমি দুইটা অ্যালগরিদম একসাথে দেখানোর চেষ্টা করবো। একটা হচ্ছে ধরো শর্টেস্ট ফাস্ট জব, SJF, শর্টেস্ট জব ফাস্ট আর কি। তো এরপরে হচ্ছে যে দেখি আরেকটা দেখাইতে পারে আর কি। দুইটা অ্যালগরিদম একসাথে দেখানোর ট্রাই করবো। বুঝছো? ওকে স্যার। তো কারো কোনো কোয়েশ্চন থাকলে বলো। স্যার স্যার প্রজেক্টের জন্য স্যার যদি মানে কোনো হিন্টস দিতেন স্যার, বা প্রজেক্টের জন্য তো instruction হিন্টস তো দিতেন। বললামই, যে জাভা বা পাইথন ইউজ করো। তোমরা যে রিসোর্স গুলো পাইছো এগুলা হেল্প নাও, এগুলাতে দেখো করতে পারো কিনা। আর আমি যদি স্পেসিফিকলি বলি তাইলে শাটডাউন এবং রিস্টার্টের যেটা, এটা জাভাতে খুব ইজিলি করা যায়। এখন রিসোর্স কিভাবে বের করবে এটা তো তোমাদের বিষয়, এটাও যদি আমি বলে দিই তাহলে কেমনে হবে বলো? তোমরা চাইলে হচ্ছে যে তোমার দুইটা আলাদাভাবে দেখাইতে পারো, অথবা সবগুলো এক সেম ল্যাঙ্গুয়েজে করতে পারো, কোনো সমস্যা না, এটা তো তোমাদের ফ্রিডম, আমি আগেই বলছি। তো শাটডাউন এবং রিস্টার্টের যেটা, এটা তোমরা জাভাতে ইজিলি করতে পারো। আর ফাইল সার্চিং এর যেটা বা ডকুমেন্ট সার্চিং এর যেটা, ওইটা জাভাতেও করা যায়, তবে সব থেকে এফিশিয়েন্টলি বা আরো ইজিলি করা যায় পাইথনে। মানে যেহেতু আমি পাইথন বেশি ইউজ করছি জাভা থেকে, তো আমার কাছে পাইথনটা একটু বেশি ইজি মনে হয়েছে দেন জাভা। বাট কেউ যদি জাভা এক্সপার্ট হও তাহলে তোমাদের কাছে জাভাটা ইজি লাগতে পারে, এটাই এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স না। বুঝছো? জি স্যার। তো এতটুকু। আর রিসোর্স কিভাবে বের করবো এটা তো তোমরা ভালো জানবা। সো কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আজকে ক্লাস আসলে এই পর্যন্তই।